বিকাল ৫টা। ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে টুনে নিয়ে বাড়ি ফিরেছেন চেয়ারম্যান সাহেব। বাড়িতে ঢুকেই বসার ঘরে সোফায় ধপ করে বসে পড়েন লোকটা। গ্রীষ্মের আগমনী হচ্ছে। শীত শীত ঠান্ডা আবহাওয়া পেরিয়ে চারিদিকে এক ভ্যাপসা গরম। সূর্য যেন মাথার উপর দাঁড়িয়ে মগজ গলিয়ে দেবার উপক্রম। অরুণিমা পানির গ্লাস হাতে এসে দাঁড়ায় চেয়ারম্যানের সামনে। ঘামে ভিজে যাওয়া পাঞ্জাবি খুলে সোফার উপর রাখেন তিনি। বিদ্যুৎ নেই। গরম এলে এই এক সমস্যা, বিদ্যুৎ থাকে না ঠিক মতো। একটু যে বসে ফ্যানের বাতাসে শরীর শীতল করবে তার উপায়ন্তর নেই। অরুণিমার হাত থেকে পানির গ্লাস হাতে নিয়ে প্রশ্ন করেন, ফারহান বাড়ি এসেছে? অরুণিমা উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। চেয়ারম্যান পানি পান করে বলে, ডাকো তোমার ওই কুলাঙ্গারকে। আজ হয় ওই কুলাঙ্গার থাকবে এই বাড়িতে, না হয় আমি। আমার এত কষ্টের তৈরি নাম যশ সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে তোমার গুণধর ছেলে। অরুণিমা দুই ভ্রু কুঁচকে একসাথে করে বেশ কিছু সময় তাকিয়ে থাকেন চেয়ারম্যানের দিকে। চেয়ারম্যান বকবক করেই চলেছে, তবে মোক্ষম জায়গায় পেরেক মুতে অরুণিমা বলে ওঠে, অজাতের বংশের ছেলে কুলাঙ্গার না হয়ে ভালো হবে তা কি করে হয়? এবার না হবে শেয়ানে শেয়ানে রাজনীতি? তা বলুন শুনি, আমার কুলাঙ্গারখানা কি করছে? অরু! রাগী চোখে অরুণিমার দিকে তাকায় চেয়ারম্যান। তবে তাদের থুরি পাত্তা দেবে সে? খানদানি বংশের মেয়ে সে। অরুণিমা পানির গ্লাসটি টেবিলের ওপর রেখে কড়া গলায় বলে, বংশ পরম্পরায় আপনাকেও আমার শ্বশুরবাব কুলাঙ্গার বলেই সম্বোধন করত। শ্বশুরবাব বেঁচে থাকতে খুব গুণী কাজ করেছেন বলে আমার মনে পড়ছে না। কোন গুণে যে এলাকার লোক আপনাকে চেয়ারম্যান নির্বাচন করে তা আমি আজও ঠাউরে নিতে পারিনি। চেয়ারম্যান কিছুটা দমে গেলেও তা প্রকাশ করে না। জমিদার বংশের ছেলে, তিনি নারীর কাছে তর্কে হারবেন না। এসব তাদের মানায় না। কণ্ঠ ছোট করে বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? আমার কি এই নাম ডাক ধার করে এনেছি, নাকি কেউ আমাকে দয়া করে দিয়েছে? অরুণিমা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আপনার কোনো নাম ডাক নেই, যা আছে ক্ষমতারই বড়াই। ওসব নিয়ে আপাতত মুখ খুলতে চাইছি না। বলুন শুনি, আমার ছেলে কি করছে? চেয়ারম্যান সোফায় গা এলিয়ে দিয়ে অরুণিমার চোখে চোখ রেখে বলে, আগে ডাকো তোমার মানিককে। অরুণিমা হাঁক ছেড়ে ডাকে রেনুর মাকে। বাড়ির বাকি কাজের লোকগুলো ছুটিতে। রুসুলের পরীক্ষা চলছে। রেনুর মা শাড়ির আঁচল টেনে এসে দাঁড়িয়ে বলে, গিন্নিমা। অরুণিমা রেনুর মাকে কড়া গলায় আদেশের স্বরে বলে, জলদি গিয়ে ছোট নবাবকে নিচে আসতে বলো, বৌরানী কেউ বলবে। রেনুর মা মাথা ঝাঁকিয়ে চলে যায় সিঁড়ির দিকে। অরুণিমা রাগে কটমট করে তাকিয়ে আছে চেয়ারম্যানের দিকে। চেয়ারম্যান একটুও পাত্তা দেয় না সেদিকে। তা যেন অরুণিমার রাগ আরও বাড়িয়ে দিতে সক্ষম। আপনি কি আমায় এড়িয়ে যাচ্ছেন চেয়ারম্যান সাহেব? এই হয়েছে মহিলাদের এক সমস্যা। রাগ দেখালে তারা উল্টো আরও রেগে যায়। ধমক দিলে কেঁদে বুক ভাসায়। আবার যদি চুপ হয়ে যাও তাতেও এক সমস্যা। শালা নারীর জাত, এদের না আগে যেতে হয় না পরে। তাহলে যাবোটা কোথায়? চেয়ারম্যান মনে মনে কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এগিয়ে এগিয়ে এসে হাত ধরে অরুণিমার। চোখ টলমল করছে। চেয়ারম্যান হাত ধরতেই ঠোঁট উল্টায় অরুণিমা। অথচ বয়স বাড়ছে দুজনের। এ বয়স কি তাদের প্রেমের বয়স? না। তবে কি? প্রেমের কোনো বয়স হয় না। নারীরা তার প্রিয় মানুষের কাছে বরাবরই বাচ্চা, আদুরে সাজতে চায়। চেয়ারম্যান হাত রাখে অরুণিমার মাথায়। শান্ত স্বরে বলে, গিন্নি, বয়স হচ্ছে, ছেলে বড় হয়েছে, বিয়ে শাদি দিয়েছি। আজও এই বাচ্চামি করলে চলবে বলো? অরুণিমার মাথায় থেকে হাত সরিয়ে দেয় চেয়ারম্যান। অভিমান হয়েছে তার। ভারী অভিমানী হয়েছে সে। চেয়ারম্যান এবার হাত শক্ত করে ধরে তার। অরু! অরুণিমা উত্তর করে না। এই মুহূর্তে সে একদম কথা বলতে চাইছে না। চেয়ারম্যান কিছু সময় নিশ্চুপ থেকে বলে, মনে কি পড়ে সে পুরনো দিনের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে তোমার আমার প্রথম দেখা। সেবার আমি আইন বিভাগের ছাত্র ছিলাম, তুমিও ছিলে বাংলা বিভাগের ছাত্রী। শরতের নীল আকাশে সাদা স্বচ্ছ মেঘের মেলা। কাশফুলের সেই সাদার মাঝে তুমি পরী হয়ে এসেছিলে আমার হিয়ার মাঝে। অস্থির হয়েছিল মোর হৃদয় তোমার পটল ছাড়া দু চোখের মায়ায় পড়ে। ওগো নারী, তোমার মায়ায় চলেছি, উড়েছি শেষে কয়লা হয়ে, সোনার দামে বিক্রি হচ্ছে। আমি আজও তোমায় ভালোবাসি, আমার ঘরওয়ালি, আমার রমণী। ঠিক করে হেসে ওঠে অরুণিমা। চেয়ারম্যান নিষ্ফল দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। কেটে গেছে কত বছর, তবুও যেন এই নারীর প্রতি অনীহা আসবে না। অরুণিমা হাসি থামিয়ে চোখে চোখ রেখে বলে, বুড়ো হয়ে গেলেন, তবে আজও কবিতার ছন্দ বাঁধতে শিখলেন না। বড্ড বেসুরে আপনি চেয়ারম্যান সাহেব। আর কবে শিখবেন? চেয়ারম্যান কিছু সরে গিয়ে সোফায় গা এলিয়ে চোখ বুজে বলে, এই জীবনে আর কবিতা লেখা হয় বলে মনে হয় না গিন্নি। বয়স তো পেরিয়ে গেল। বাকিটা জীবন না হয় এই ছন্দহীন কবিতা শুনেই কাটাও। বেশ কিছু সময় ধরেই বিছানা ছেড়ে ওঠার জন্য ছটফট করছি ইফরা। তবে তা আর হচ্ছে না। পুরুষালীর শক্ত হাতে বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়া আদতেও সহজ না।
আরাধ্য ঘুমাচ্ছে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে লোকটা। গায়ে জ্বর এসেছে, হাতের রক্ত শুকিয়ে গিয়েছে। জ্বরের ঘোরে বেশ কয়েকবার আবোল তাবোল বলেছে। ইফরা বেশ কয়েকবার কান পেতে শুনতে গিয়েও কিছুই বুঝে উঠতে পারেনি। জ্বরে মুখ কেমন লাল হয়ে গিয়েছে লোকটার। বেশ মায়া হচ্ছে ইফরার। চেহারাটা কেমন বাচ্চা বাচ্চা লাগছে। ইফরা কিছু সময় তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। আবারও ছাড়াতে চায় নিজেকে। হঠাৎ দরজায় শব্দ হচ্ছে। বেশ কয়েকবার থেমে থেমে কড়া পড়ছে। ইফরা উপায়ন্তর না পেয়ে ডাকতে থাকে আরাধ্যকে। এই যে শুনছেন, ছাড়ুন আমাকে, দরজায় কেউ এসছে, ডাকছে, শুনছেন? আরাধ্য নড়ে না। ইফরা ছটফট করছে। এদিকে দরজায় শব্দ হয়েই চলছে। বেশ কিছু সময় অতিক্রম হতে সে আবারও ডাকে আরাধ্যকে। সরুন দয়া করে। হাতের ব্যথা আর জ্বর দুটোই বেশ কাহেল করেছে আরাধ্যর শরীর। ইফরার ডাক কানে আসতেই ঘুম ঘুম চোখে তাকায় সে। কি হয়েছে? দরজায় ডাক পড়েছে, হয়তো কোনো প্রয়োজন, ছাড়ুন দয়া করে। ইফরার কণ্ঠে আকুতি। মনে হচ্ছে বাঘের কাছে প্রাণের ভিক্ষা চাইছে। ব্যাপারটা বেশ ভালো লাগে আরাধ্যের। কেউ তাকে ভয় পাবে, তার কাছে আকুতি করবে, এইটাই তো সে চায়। আরাধ্য বাঁকা হেসে ছেড়ে দেয় ইফরাকে। বৌরানী শুনছেন? দরজা থেকে কারোর গলার আওয়াজ আসছে। আরাধ্য অতি কষ্টে উঠে বসে। ইফরা পরনের কাপড় টেনে টুনে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতে রেনুর মা বলতে থাকে, বৌরানী, চেয়ারম্যান সাহেব আপনার আর ছোট নবাবের এখনই নিচে যাইতে কইল। আরাধ্য গেঞ্জি টানতে টানতে উঠে এসে দাঁড়ায় দরজার কাছে। ঘুম ঘুম রেশে হাই তুলছে। ইফরা একবার সেদিকে তাকিয়ে আবারও তাকায় রেনুর মার মুখের দিকে। আরাধ্যর হাই তোলা হতেই ভার কণ্ঠে বলে, কি হয়েছে চাচি? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? রেনুর মা মাথা নিচু করে উত্তর করে, আপনারে চেয়ারম্যান সাহেব ডাকছে ছোট নবাব। আরাধ্য চমকায় না। ঘাড় ঘুরিয়ে একটু তাকায় ইফরার দিকে। তারপর বলে, চলুন, আপনার চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আসি। আরাধ্য রেনুর মাকে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে রেনুর মা উল্টো ঘুরে যাবে ঠিক এমন সময় আবারও তাকায় ইফরার দিকে। মাথা নিচু করে বলে, গিন্নিমা আপনারেও যাইতে কইছে বৌরানী। ইফরা অবাক চোখে কিছু সময় তাকিয়ে থাকে রেনুর মার যাওয়ার দিকে। বিকাল 5:30। দেওয়ালে ঝুলতে থাকা বড় ঘড়ির কাঁটাটা টিকটিক করে জানান দিচ্ছে সময়ের উপস্থিতি। আরাধ্য ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বেশ ভাব নিয়ে এসে দাঁড়ায় বসার ঘরে। চেয়ারম্যান সাদা লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি পরে সোফায় গা এলিয়ে বসা। আব্বাজান ডেকেছেন? চেয়ারম্যান শ্বাস নিল। ঠোঁট কামড়ে তাকালো আরাধ্যর দিকে। ঘুম হতে উঠে এসেছে তা যেন মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখের কোণা লাল হয়ে আছে। কপালের এক কোণে কাঁটার দাগ। হাতের কনুয়ে শুকিয়ে যাওয়া রক্ত। চেয়ারম্যান কিছু সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন আরাধ্যের ঢংঝং। মুখের দাড়ি ঘন হয়েছে। চুলগুলো এলোমেলো চোখে এসে পড়েছে। সব যেন রাগের মাত্রা আরও বাড়িয়ে দেয় তার। দিন দিন একটা বন মানুষ হয়ে উঠছ, খেয়াল আছে? আরাধ্য জিহ্বা দিয়ে মারি ঠেলে বলে, পকেট আপাতত গড়ের মাঠ, চুল দাড়ি কাটার পয়সা নেই। যদি একটু পয়সা দিতেন তবে না হয় শ্যামল নাপিতকে দিয়ে কাটিয়ে নিতাম। যদি একটু পয়সা দিতেন তবে না হয় শ্যামল নাপিতকে দিয়ে কাটিয়ে নিতাম। চেয়ারম্যান রাগী চোখে তাকায় আরাধ্যের দিকে। আরাধ্য ধুরি পাত্তা দেয় ওসব। রেনুর মা সিঁড়ি দিয়ে নিচে আসতেই চেঁচিয়ে ওঠে আরাধ্য, চাচি, চিনি ছাড়া 1 কাপ চা জলদি দিয়ে যান। পূর্ণিমা দুই বাপ ছেলের কথার আগামাথা বুঝতে চাইছে, তবে না পেরে চেয়ারম্যানের উদ্দেশ্যে বলে, কিসের বিচার বসিয়েছেন তাই বলুন। ফারহান কি করেছে? চেয়ারম্যান একবার অরুণিমার দিকে তাকিয়ে কিছু সময় পর তার থেকে কিছু হাত দূরে দাঁড়ানো আরাধ্যের দিকে তাকায়। আজ বিচারে গিয়েছিলে? হ্যাঁ। আরাধ্যের সরল স্বীকারোক্তিতে রাগের তেজ আরও খানিকটা বেড়ে যায় চেয়ারম্যানের। দাঁতে দাঁত খিচে বলেন, খন্দকারের দলে ছেলেদের পিটিয়ে এসেছো? উফ, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আরাধ্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে ঘাড় ফুটিয়ে নিয়ে বসে চেয়ারম্যানের পাশের সোফায়। আরাধ্য, আমি কিছু বলছি তোমাকে। সোফায় হেলান দিয়ে এক পায়ের ওপর অপর পা রাখে আরাধ্য। আয়েসি ভঙ্গিতে বসেছে। এবার তার উত্তর করার পালা। দুহাতে লম্বা চুলগুলোকে বেগ ব্রাশ করে বলে, খবর কানে গিয়েছে বলেই না বিচারে বসিয়েছেন। ওসব কথা না হয় বাদ দিলাম, আমি মেরেছি তার প্রমাণ কি? চেয়ারম্যান অস্পষ্ট দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এই ছেলের সাথে তর্ক করা মানে অনেক ধৈর্যের পরীক্ষা। চোখ বুজে নিজেকে কন্ট্রোলে এনে আবারও বলেন, কি চাইছো তুমি আরাধ্য? রাজনীতির মাঠে আমাকে হেনস্থা করতে, নাকি প্রতিপক্ষের সামনে মাথা নত করতে? আরাধ্য একদম শান্ত। কোনো প্রকার রাগের আভাস নেই। বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমন শান্ত থাকে প্রকৃতি, এই সময়টাও ঠিক সেই রকম। ইফরা শ্রেণীর এক কোনায় দাঁড়িয়ে সব শুনছে। ইতিমধ্যে চেয়ারম্যান আরাধ্যের সব কথা সে শুনেছে। আরাধ্য আগের মতো থেকেই বলে,
আমি চাই এই বংশের ধ্বংস। তা যখন হচ্ছে না, আপাতত নিশ্চিন্তে থাকুন। এবারও চেয়ারম্যান আপনিই হবেন। বাপ ছেলের কথার মাঝেই সাদা ক্রিম কালারের এক ফতুয়া আর সাদাতে দাগ টানা এক লুঙ্গি পরে অন্দরমহলে দরজা দিয়ে প্রবেশ করে মাতব্বর সাহেব। লোকটার চেহারায় এক বিষণ্ণতা কাজ করছে, চোখে মুখে চিন্তার ছাপ। রেনুর মা এক কাপ চা এনে দেয় আরাধ্যের হাতে। আরাধ্য চায়ের কাপ হাতে নিয়ে এক নজর মাতব্বরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। মাতব্বর সাহেব আসতেই চেয়ারম্যান শান্ত গলায় বলে, আরে শরীফ আইছো যে, কি খবর তা কও তো শুনি। মাতব্বরের গলা ধরা, চোখ লাল হয়ে ফুলে উঠেছে, সব কিছুই কেমন অস্বাভাবিক। চেয়ারম্যান সামনে আসতেই হু হু করে কেঁদে ওঠে লোকটা। ভরকে চাই উপস্থিত সকলে। আরাধ্য শুনছে কি শুনছে না কে জানে। মনের সুখে চা পান করছে সে। ইফরার কপালে গাঢ় ভাঁজের দেখা মিলছে। মাতব্বরকে চেনে না এমন কেউ নেই, তবে মানুষটা কাঁদছেন কেন, ভীষণ চিন্তার বিষয়। চেয়ারম্যান আর চোখে একবার আরাধ্যকে দেখে মাতব্বরকে প্রশ্ন করে, কি হয়েছে শরীফ, কানবার লাগছো কেন? ডান হাতের চোখ কচলে চোখের পানি মোছে মাতব্বর। রেনুর মা এক গ্লাস পানি এনে দেয় তার হাতে। ঠান্ডা পানি ঢকঢক করে পান করে ধরা গলায় মাতব্বর বলে, আমার বাজান সয়নের খুঁজা পায় না চেয়ারম্যান সাহেব। পোলারের রানী সাইকেল পাঠাইছিলাম আমার ছোট শালিকার বাড়ি, কিন্তু পোলা আমার ওইখানে যায় নাই। আজ 3 দিন হইল আমার পোলার খোঁজ নাই। চায়ের কাপে শেষ চুমুক দিতেই বেশ বড় এক ঢেকুর তোলে আরাধ্য। ইফরার কেমন খটকা লাগে। চিনি ছাড়া তেতো চা একটা মানুষ এত তৃপ্তি নিয়ে খেতে পারে? এ কি আদতেও সম্ভব? চেয়ারম্যান মাতব্বরের কথা শুনে সন্দিহান চোখে আরাধ্যের দিকে তাকাতেই বেককলের মতো এক দাঁত খেলানি হাসি দেয় আরাধ্য। মাতব্বর আবারও কান্নায় ভেঙে পড়ে, গলা জড়িয়ে আসছে তার। ভাঁ ভাঁ গলায় আবারও বলে, আমার পোলাটারে খুঁজা দেন চেয়ারম্যান সাহেব, আমি সারা জীবন গোলামি কাটবো, দয়া করেন চেয়ারম্যান সাহেব। তোমার কি কাউরে সন্দেহ হয় শরীফ? মানে তোমাকেও কি কোনো শত্রু আছে? মাতব্বর স্থির হয়ে কিছু সময় ভেবে বলে, আমি তো আপনার লগে কাজ করি, আমার আবার শত্রু কই? আর পোলাটা তো ছোট নবাবের কামের লোক। ছোট নবাব বলতে পোলা আমার অজ্ঞান। আমাকে কোনো শত্রু নাই চেয়ারম্যান সাহেব। শান্ত হও শরীফ, সামনে নির্বাচন, গ্রামের পরিস্থিতি ভালো না। তুমি ফিরে যাও, আমি খবর লাগামু দেহি পোলা কই তোমার। মালিকরে স্মরণ করো। আরাধ্যের এইসব ন্যাকামি বিরক্ত লাগছে। মাতব্বর আর চেয়ারম্যানের কথার মাঝে উঠে দাঁড়ায় সে। আমি তবে উঠি আব্বাজান, আপনি বরং মাতব্বর চাচার সমস্যার সমাধান করুন। কারো উত্তরের আশা না করে সিঁড়ির দিকে পা বাড়ায় আরাধ্য। তার ছোট মোটো কচি বউটারে দেখেই খিটখিটে মেজাজটা খুশি হয়ে গেল তার। ইফরার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। হালকা কিছুটা ঝুঁকে যেতেই ইফরা সরিয়ে নেয় নিজের মুখ। আরাধ্য হালকা কিছুটা হাসে, তবে ঠোঁট গলিয়ে বাহিরে বেরোয় না সেই হাসি। আরও কিছুটা ঝুঁকে একদম ইফরার কানের কাছে এসে বলে, ঝামেলাতে যত মাথা না ঘামিয়ে থাকবে তত শান্তি। কেন এই ছোট মাথায় এত পেরেশানি নিচ্ছ বউ? ছোট মানুষ, ছোট মাথা। দেখো এইটুকু মাথা, সাথে ঘন চুলের পাহাড়, এত অল্প বয়সে টাকলা হতে চাইছো? ইফরার এত হেয়ালি ভালো লাগে না। সে একবার আরাধ্যের লাল চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। ঘরে এসো। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আরাধ্য। ইফরা দাঁড়ায় না, দুহাতে শাড়িটা কিছুটা উপরে তুলে দ্রুত আরাধ্যের পিছু নেয়। ঘরে এসেই গোসলখানায় ঢুকে গিয়েছে আরাধ্য। ইফরা এসে বিছানা গুছিয়ে তুলে দিয়েছে। আলমারি থেকে আরাধ্যের জন্য কাঁচা একটা শার্ট সাথে জিন্সের প্যান্ট বের করে বিছানার উপর সাজিয়ে রেখেছে। মিনিট 10 পর সাদা রঙের এক তোয়ালে পেঁচিয়ে গোসলখানা হতে বেরিয়ে আসে আরাধ্য। ইফরা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তের সময়টা বরাবরই প্রিয় তার কাছে। নীল স্বচ্ছ আকাশে সূর্যের লাল আভা কেমন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে বেশ লাগে তার। সূর্য অস্ত নিবে মানেই পরবর্তী একদিনের সূচনা। গাছের দু একটা পাতা নড়ছে, পাখিরা মুক্ত আকাশে এদিক ওদিক ছুটে চলেছে। কি সুন্দর না? গায়ে পোশাক জড়িয়ে ভেজা চুলে তোয়ালে পোলাতে পোলাতে ব্যালকনিতে এসে দাঁড়ায় আরাধ্য। সূর্য মুখ লুকাতে চলেছে গাছের ফাঁক ফোকরে, তার একটু আভাস মিলছে এই আর কি। আমার কথা ভাবছো বুঝি? ইফরা ঘাড় ঘুরিয়ে তাকায় আরাধ্যের দিকে। আসছে থেকে লোকটাকে কালো শার্টেই বেশি দেখে এসেছে। বরাবরের মতোই বেশ সুদর্শন লাগে, তবে আজ ইফরা ইচ্ছে করেই অ্যাশ কালার একটা শার্ট বের করেছে। পুরো আলমারিতে ভিন্ন রকমের 3টে শার্ট, বাকি তো সব কালো। আরাধ্য ভেজা তোয়ালে ইফরার মুখে ছুঁড়ে দিতেই ধ্যান কাটে তার। একে ভেজে তোয়ালে, তার মাঝে এক বিশ্রী গন্ধ, গা গুলিয়ে আছে। সারাদিন কি এত ভাবো বলো তুমি? আমায় নিয়ে তো ভাবছো না, তবে ভাবছোটা কি? বিয়ের আগে কোনো নাগর জুটিয়েছিলে নাকি? তার কথাই ভাবছো নিশ্চয়ই। ভাবো ভাবো, কি আর করার, তোমার কপাল খারাপ। আপনার কেন মনে হলো আমি নাগরের কথা ভাবছি? বেশ খুশি হলো আরাধ্য। কিছুটা ঝুঁকে এসে উৎসাহিত কণ্ঠে বলে, তবে কি আমার কথা ভাবছিলে? নিজেকে বুঝি এত ভাগ্যবান মনে হয় আপনার? কানের নিচে ঠাঁটিয়ে একটা দিই? দিব? এত তাড়ামি মারবেন আমার সাথে, বুঝলে?
ইফরা চোখ বুজে নিজেকে শান্ত রাখে। লোকটা তার স্বামী, এই কথা মাথায় রেখেই বলে, আপনি বেরোবেন বলছিলেন, কোথায় যাবেন জানতে পারি? রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ঘড়ি ঠিক করছিল আরাধ্য। সেদিকে মনোযোগ রেখে উত্তর করে ইফরার প্রশ্নের। কাজ আছে। ইফরা দ্রুত প্রশ্ন করে বসে, কি কাজ? আরাধ্য মুখ উঠালো। ইফরার কৌতূহলী ইফরার কৌতূহলী মুখের দিকে তাকিয়ে বলে, রয়ে সয়ে খাও ডার্লিং, বেশি খেলে তো এবার ডায়রিয়া হয়ে যাবে। ইফরা কাঁচুমাচু মুখ করে উল্টো ঘুরে যায়। দিনের আলো মূর্ছা গেছে, আজান পড়েছে চারপাশে। আরাধ্য ঘাড় কাত করে অভিমানী মেয়ের মুখের দিকে তাকালো। ভাব ধরছ? ও তোমরা মেয়েরা একটু ধরবেই, তাতে আবার আমি জেলাসি হব না। কথা শেষ হয়েছে আপনার? আরাধ্য চমৎকার করে হাসল। ছেলেটা হাসলে গালে টোল পড়ে। আজও তাই হয়েছে। এই হাসি দেখলে নিশ্চয়ই ইফরার বুকে এক কালবৈশাখী ঝড় উঠত। পুরুষের হাসি বরাবরই ভীষণ সুন্দর। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। বেরিয়ে যেতে হবে তাকে। আরাধ্য আর কথা বাড়ালো না। অভিমানী মেয়েটার অভিমান ভাঙাতেও এক চুল চেষ্টা না করেই বেরিয়ে গেল সে। রাতের কালো আধারিতে লাল আলোর এক বাল্ব জ্বলছে সেজ ঘরে। পুরো ফাঁকা এক চকের মাঝে টিনের তৈরি এক সেজ ঘর। তাসের আসর বসেছে। রেজা বেশ কয়েকবার জিতেছে। মাচায় বসে আরাধ্য সিগারেট টানছে। হিসেব মিলছে না। ফোন বেজে উঠল। অচেনা নাম্বারে কল। আরাধ্য ঠোঁটে সিগারেট চেপে ফোন রিসিভ করতে নিয়েও কেটে দিল। সিগারেট ফুরিয়ে আসছে। এদিকে দান উঠতেই বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় রেজা। আজ আর সে খেলবে না। বাকিদের যেতে বলতেই এক এক করে বেরিয়ে যেতে থাকে সকলে। আরাধ্য সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে মারে মাটিতে। ছোট নবাব, ফিরবেন না? রেজা ডাকতেই আরাধ্য শুয়ে পড়ে মাচায়। লাল বাল্বের আলোর দিকে তাকিয়ে থাকে কিছু সময়। রেজার গাঢ় সন্দেহ জাগে মনে। কাহিনী কি বুঝতে চেয়ে আবারও প্রশ্ন করে, আপনি কি কিছু নিয়ে চিন্তিত ছোট নবাব? আরাধ্য চোখ বুঝল। গাঢ় এক দীর্ঘশ্বাস নিংড়ে পলায়। আর চিন্তা? চিন্তা মানেই চিন্তা। আর এই চিন্তার সাথে যোগ রয়েছে আরও চিন্তা। সব শেষে আমার জীবনটাই চিন্তা। বুঝলি রে শামশির পুত? রেজা বিরক্ত হয়। কথায় কথায় এই শামশির পুত শুনতে তার একটু ভালো লাগে না। ভারাক্রান্ত কণ্ঠে বলায়, আপনার এত চিন্তার কারণ কি আমার আব্বা নাকি ছোট নবাব? আরাধ্য শুয়ে থেকেই কিছুটা কাত হয়ে রেজার মুখের দিকে তাকিয়ে বলে, জীবনটা দেখছি অর্জুন গাছ হয়েছে। সবাই ছাল তুলে যার যার কাজে লাগাচ্ছে। আমারও কিছুর প্রয়োজন কোনো মানদারি জ্বালা আমলেই নিচ্ছে না। রেজার কপালে গাঢ় ভাঁজ। রেজা দুহাতে চুল এলোমেলো করে ধৈর্য নিয়ে এবার বেশ শান্ত গলায় প্রশ্ন করে, বলছিলাম কি ছোট নবাব, বৌরানী কি ভুলভাল কিছু করেছে আপনাকে? আরাধ্য চমকানো ভাব নিয়ে বলে, ওই চেংড়ি যদি ভুলে ভালে আমাকে ভুলিয়ে কিছু করতো, তবুও নিজের পুরুষত্বের অহংকার করতাম। তবে তার যে হেডাম, ছুঁয়ে দিলেই নাগিনের মতো ফোঁস করে ফেনা তোলে। রেজা কিছুটা মুচকি হেসে মাথায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, ভাই, আপনার অনুমতি একটু ভাগ করেন। আম্মা কয় আমারেও বিয়া দিবে। আপনার রিভিউ নিয়ে আমিও বিয়া করে ফেলতাম। আর তো ফট করে উঠে বসে। এক লাথি মারে রেজার পশ্চাৎ বরাবর। বেচারা হুমড়ি খেয়ে মাটিতে পড়তেই আরাধ্য বলে, এই হলো আমার অনুভূতি। আমি সালা এখনো বাসরাতে বিড়াল মারতে পারলাম না, তুমি বেটা এসেছো আমারে কাটা খায় লবণ ঢুকতে। রেজা করুণ চোখে কিছু সময় তাকিয়ে থাকে আরাধ্যের চোখ পানে। ও চোখ দুটো যেন গিলে নিচ্ছে তাকে। রেজা মিয়ে যাওয়া ভেজা বিড়ালের মতো করে বলে, তাই বলে এত জোরে লাথি দেবেন ছোট নবাব? আরাধ্য মাচা ছেড়ে উঠে দাঁড়ায়। জিপারের অংশের জিন্স টেনে বলে, বংশের বাতি যে ফুটো করলাম না, তাতেই শুক্রিয়া আদায় করা উচিত তোর। রেজা দ্রুত হাতে হাত রাখে ট্রাউজারের জিপারের উপর। আরাধ্য সেদিকে একবার তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে যায় শেষ ঘর থেকে। রাতের আকাশে চাঁদ উঠেছে। অর্ধপূর্ণ চাঁদের চারপাশে মেঘের ভেলা ভাসছে। চাঁদ মুখ লুকাতে চাইছে মেঘের আড়ালে। মানা ছাদের কিনারে এসে পা ঝুলে বসেছে। আজকাল রাত বিরেতে ছাদে এসে বসতে তার ভালোই লাগে। এই তো কিছুদিন আগেও রাতের আঁধারে ব্যালকানিতে দাঁড়াতেও ভয় পেত যে মেয়েটা, সে নাকি ছাদে বসে হাওয়া খাচ্ছে। পরিস্থিতি কি তবে মানুষকে পাল্টে দেয়? সত্যিই কি তাই? মানা কি তবে পাল্টে গেছে, নাকি বদলে নিয়েছে নিজেকে? প্রশ্নের উত্তর নেই। ঝোড়ো বাতাস বইতে শুরু করে। চাঁদ সম্পূর্ণ মুখ লুকিয়ে নিয়েছে। মানহা তাচ্ছিল্যের হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, এত পরীক্ষা নিও না বিধাতা, তবে তোমার ধারের জীবন তোমাকেই ফিরিয়ে দিব। কথা শেষ করে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সে। নিস্তব্ধ নিশীথের ওই চাঁদেরও বুঝি মুখ লুকাবার জায়গা রয়েছে। শুধু নেই ব্যর্থ প্রেমিকাদের। এক পাক্ষিক ভালোবাসা যতটা সৌন্দর্য নিয়ে জীবনে আসে, ঠিক ততটাই তিক্ততা মুড়িয়ে
ফেলে চলে যায়। মানুষটা যতটা সহজে দূরে চলে যায়, আমরা ঠিক ততটা সহজে তাদের ভুলতে পারি না। তাদের জীবনে হয়তো আমরা কয়েক পাতার ছোট এক অধ্যায়, অথচ আমাদের পুরো উপন্যাস জুড়েই ছিল তারা। বিজলি চমকাচ্ছে, বৃষ্টি ঘনিয়ে এলো বলে মানহা চোখ বুজে নেয়। সাথে সাথেই দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে চোখের কোণ উপচে। ঘন বাতাস বইছে, বেশি সময় লাগে না। বাতাসের তালে বৃষ্টির ফোঁটা এসে আছড়ে পড়ে মানহার মুখে। কয়েক সেকেন্ডের মাঝেই ঝিপঝিপিয়ে বৃষ্টি আসে, ভিজিয়ে দেয় দুটো কান্না মিশ্রিত চোখ। জ্বলন্ত লাভায় পুড়তে থাকা এক ভঙ্গুর হৃদয়ের শিকার হয় নিশীথের আগমনী বৃষ্টি। বৃষ্টির ছন্দে আকাশ ডাকছে। মানহা চেঁচিয়ে বলে, এসো বৃষ্টি, মুছে দাও তার স্মৃতি, নিভিয়ে দাও মোর বুকের আগুন, ভিক্ষে দাও কিছুটা শান্তি। আমি ভিখারিনী, বিষাদময়ী, তাহাকে ছুঁতে চেয়েও ছুঁতে পারিনি। তবুও অপেক্ষায় ছিলাম বহুদিন, ভাবলাম সে ডাকবে, একটু ভালোবাসবে। কেটে যেতে থাকে সময়। ধূসর নীল আকাশ পেরিয়ে গড়িয়ে পড়া পানি শান্ত করে প্রকৃতি। মানহা দু চোখ বুজে উপভোগ করে এই বৃষ্টিবিলাস। মনের কোণে ভেসে ওঠে সেই প্রিয় কিছু লাইন। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। প্রবল গতিতে বৃষ্টি ঝরছে। ঝোড়ো বাতাস এসে বারংবার আছড়ে ফেলছে জানলার পর্দা। থেকে থেকেই বিজলির আলো এসে আলোকিত করছে পুরো ঘর। ইফরা বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে লাগিয়ে দেয় জানলার কাজ। টেনে দেয় সেই স্নিগ্ধ সাদা রঙা পর্দাটা। বেশ রাত হয়েছে। সব কিছু ঠিকঠাক করে বিছানায় এসে বসে সে। আরাধ্য এখনও ঘরে ফেরেনি। তাতে কি মেয়েটার চিন্তা হচ্ছে? একদম নয়। সে ভাবতে চায় না কিছু। দিনের ভ্যাপসা গরমটা কাটিয়ে নিচ্ছে রাতের এই বৃষ্টি। একটু শীত শীত লাগছে বটে। ইফরা বালিশে হেলান দিয়ে পায়ের উপর একটা কাঁথা টেনে নেয়। বেশ দোটানায় পড়েছে সে। কি করা উচিত বুঝতে পারছে না। আরাধ্যর জন্য তার অপেক্ষা করা উচিত নাকি শুয়ে পড়বে, এসব নিয়েই বেশ কিছু সময় ভাবে সে। শেষে বিড়বিড়িয়ে বলে, আজব তো, আমি মানুষটাকে নিয়ে এত কেন ভাবছি? তিনি প্রাপ্তবয়স্ক, নিজের ভালোটা ঠিক বোঝেন। ইফরা অপেক্ষা করবে না তার জন্য। নিজের মনকে এক বাক্যে স্থির করে শুতে যাবে। এমন সময় দরজায় টোকা পড়ে। শেষে শুতে গিয়েও আর পারল না। পায়ের কাঁথা সরিয়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলেই দেখে ভেজা চ্যাপচ্যাপে গেঞ্জি হাতে করে উদাম শরীরে দাঁড়িয়ে আছে আরাধ্য। বুক ভর্তি লোমগুলোতে ফোঁটা ফোঁটা পানির কণা। লোকটা বেশি ফর্সা নয়, তবে বুকটা মাত্রাধিক উজ্জ্বল। ইফরা দৃষ্টি নামিয়ে নিয়ে পাঁচ কেটে দাঁড়াতেই ঘরে প্রবেশ করে আরাধ্য। ভেজা কাপড়ের পানিতে পুরো ঘর ভিজে উঠেছে। বেশি সময় দাঁড়ায় না আরাধ্য। বিছানার পাশ হতে তোয়ালে তুলে এগিয়ে যায় গোসলখানার দিকে। তার পায়ের প্রতিটি ছাপ যেন ফ্লোরে দাগ কেটে যায়। ইফরা তার যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। দিনে মাত্রাধিক জ্বর ছিল লোকটার, সে কথা ইফরা ভোলেনি। এত রাতে আবার ভিজে ফিরেছেন, জ্বর নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে। রাতের প্রায় মধ্যপ্রহরের কাছাকাছি। পুরো বাড়ি শান্ত, গভীর ঘুমে আচ্ছন্ন প্রায় সকলে। ইফরা সিঁড়ি বেয়ে নেমে সোজা এগিয়ে যায় রন্ধনশালার দিকে। যদিও সে জানে না বাড়ির কোথায় কি আছে, তবে খুঁজে নেবে। রন্ধনঘরে প্রবেশ করে প্রথমে এদিক ওদিক কিছু একটা খুঁজে চলে সে। তবে কাঙ্ক্ষিত বস্তু চোখে না পড়ায় রন্ধনশালা হতে বেরিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায় সে। টেবিলে দুটো প্লেটে দুজনের খাবার সাজানো, সাথে দুটা দুধের গ্লাস। ইফরা দুধ খায় না, এই জিনিসের প্রতি তার ভীষণ অনীহা। বাড়ির কাফিটার দুধ দোয়াতো জোহরা বেগম। গ্লাস ভর্তি দুধ দুই বোনকে খেতে দিত, তবে তখন কি তা সে খেত নাকি? ভুলিয়ে ভালিয়ে রায়সাকে দিয়ে খাওয়াতো পুরোটা। রায়সা তখন খেপে গিয়ে বলতো, শোন আপা, গুরুজনে কয় দুধে লাবণ্য বাড়ে। আমি কিন্তু প্রতিদিন 2 গ্লাস দুধ খাই, মানে আমি বেশি সুন্দরী হয়ে যাব। তুই কিন্তু তখন বেল পাবি না আপা। রায়সা ঢকঢক করে 2 গ্লাস খালি করতেই ইফরা তখন হাঁপ ছেড়ে বাঁচত। প্লেটের খাবারগুলো দেখে নিয়ে আবারও রন্ধনশালার দিকে এগিয়ে যায় সে। গ্লাসের দুধ ঠান্ডা পানি হয়ে গিয়েছে, গরম করার প্রয়োজন। রন্ধনঘরের চুলা জ্বালিয়ে দুধ গরম করছে সে। এক হাতে খাবার, অপর হাতে দুধের গ্লাস নিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। ঘরে এসে খাবারগুলো টেবিলে রেখে গোসলখানার দিকে তাকায় ইফরা।
মধ্যরাতে ঘণ্টাখানেক ধরে কি এত গোসল করছেন তিনি? মনে মনে হাজারো প্রশ্ন করে সে। কেটে যায় আরও মিনিট পাঁচেক। আরাধ্য গোসলখানার দরজা খুলে ঘরে পা রাখতে লম্বা এক হাঁচি দিয়ে বলে, আজকাল শালার সবাই দেখছি আমার পিছনে বড় বাঁশ দিতে উঠে পড়ে লেগেছে। ইফরা বুঝল না আরাধ্য কী নিয়ে কথা বলছে, তাই কোনো উত্তর করেনি সে। আরাধ্য কাঁপতে কাঁপতে বিছানায় গিয়ে বসে। আশ্চর্য কাণ্ড, আজ সে এসেছে থেকে মেয়েটাকে একবারেও বিরক্ত করেনি। ইফরা কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করে, খাবেন না? নরম কণ্ঠের শান্ত ডাকে আরাধ্য তাকায় ইফরার দিকে। মুখ ফুটে কিছু বলতে নিয়ে আবারও হাঁচি দেয় সে। পরপর 4টে হাঁচি দিয়ে ক্ষান্ত হয়। চুল বেয়ে পানি পড়ছে, মোছড়ে ঠিক মতো। অত সময় তার নেই। ইফরার নজর এড়ায় না এসব। কই থেকে জানি এক শুকনো তোয়ালে এনে আরাধ্যের সামনে দাঁড়ায়। মাথা তুলুন। ইফরার কথায় কানে আঙুল ঢুকিয়ে কিছুটা চুলকে নেয় আরাধ্য। তারপর নিজেই পিড়পিড়িয়ে বলে, এই কানটাও না একেবারে যা তা হয়েছে বাল, কী সব ভুলভাল শুনে ফেলে। ভীষণ বিরক্ত হয় ইফরা। চোখ বুজে শ্বাস ফেলে। মনে মনে 100 অভিযোগ তার নিজের নামে। ইফরার ধ্যান ভাঙাতে আরাধ্য তুড়ি বাজিয়ে বলে, এই বউ, কাহিনী কি বলো তো? আজকাল যত্ন করছো, মেরে টেরে ফেলার পরিকল্পনা করছো নাকি? ইফরা হাত বাড়িয়ে তোয়ালে লাগায় আরাধ্যের চুলে। বেশ যত্ন নিয়ে আলতো হাতে চুল মুছতে নিয়ে জবাব দেয়, মারতে হলে যত্নের প্রয়োজন হয় না, অন্য অনেক উপায় আছে। এই যেমন ধরুন বুকের বাম দিকের মাঝ বরাবর ছুরি বসিয়ে দেওয়া। আরাধ্য মুচকি হেসে ইফরার হাত ধরে নিয়ে বলে, নিজেকে অতি চালাক বানাতে গিয়ে পদে পদে বোকা বনে যাওয়ার যা ব্যাপারখানা, উফস, সেই রক্ত কমলিনী। ইফরা হাত নামিয়ে নেয়। লোকটা তাকে ভাঙতে চাইছে তা সে বেশ বুঝতে পারে। ভেজা তোয়ালে হাতে রেখেই জিজ্ঞেস করে, কোন আকাম করে ফিরেছেন আজ? এত রাত অব্দি নিশ্চয়ই কোনো ভালো কাজ করে ফেরেননি। আরাধ্য অবুঝের মতো তাকায় ইফরার চোখে। পরক্ষণেই আবার দৃষ্টি নামিয়ে বলে, কৈফিয়ত চাইছ? যদি বলি হ্যাঁ চাইছি। সামনের রমণীকে একটু দেখে আরাধ্য মাথার চুলে হাত বুলিয়ে বলে, চকে গিয়েছিলাম। এত রাতে চকে কি অপকর্ম করেছেন আপনি? চুলে হাত বুলাতে বুলাতেই চুল টেনে ধরে দাঁতে দাঁত পিষে আরাধ্য বলে, সামলে যাও মেয়ে, ভুলে যেও না আমি কে, কার সামনে দাঁড়িয়ে তুমি। ভুলিনি আমি আপনিকে, তবে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। আরাধ্য এক ভ্রু উঁচিয়ে তাকায় ইফরার দিকে। কিছু সময় ল্যাদা বাচ্চার মতো তাকিয়ে থেকে বলে, কে তুমি? মীর বাড়ির বউরানী, আপনার ঘরণী, আপনার অর্ধাঙ্গিনী। আমি মানতে না চাইলেও খোদবা যখন পড়েছি আপনি আমার স্বামী। ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরাধ্য। হাসির মাঝে উঠে দাঁড়ায় সে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে বলে, ক্যারেক্টার পাল্টে নিয়েছো দেখি। শেয়ালের কাছে যেমন মুরগি সুরক্ষিত নয়, তেমনি আপনার মতো জানোয়ারের কাছে কোনো সুস্থ মনের মানুষ সুরক্ষিত নয়। থেমে যায় আরাধ্যের পা। মুহূর্তেই হিংস্র পশুর ন্যায় থাবা দিয়ে ধরে ইফরার গলা। ধীরে ধীরে চাপ বাড়িয়ে বলে, কেটে পিস পিস করে নদীতে ভাসানোর আগেই সামলে যা, নয়তো দাফনের জন্যেও কেউ হদিশ পাবে না। আরাধ্যর হুমকি যেন আরও জেদ বাড়িয়ে তোলে ইফরার। কণ্ঠে কিছুটা তেজ যোগ করে বলে, আপনার মতো অমানুষ এটাই পারে, শুধু দুর্বলের ওপর ক্ষমতা ফলানো। আরাধ্য আরও শক্ত করে চেপে ধরে ইফরার গলা। বিকৃত হচ্ছে তার মস্তিষ্ক। এ মেয়ে কি তা বুঝতে পারছে না যে চেপড়ে কে মরণ ডেকে আনে। আরাধ্য রাগান্বিত গলায় বলে, গলা একদম নামিয়ে কথা বল, নাহলে টুঁটিটা ছিঁড়ে নেব একদম। দুর্বলের মুখ চালাতে নেই জানিস না? সাময়িক ছাড় দিচ্ছি, তার মানে এই না মুক্তি দেব তোকে। ইফরা তাচ্ছিল্য হাসে। চোখের কোণে পানি এসে জমেছে। হয়তো পাতা বুঝলেই টুপ করে পড়ে যাবে 2-1 ফোঁটা। আরাধ্যের আগুন জ্বলতে থাকা চোখের দিকে তাকিয়ে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, জানেন তো, ছায়ের সাথেও বসবাস হয়, তবুও আপনার মতো পিচাসের সাথে না। আলগা হয় আরাধ্যের হাতের বাঁধন। গলা ছাড়িয়ে কাঁচতে থাকে ইফরা। কোনো মতে নিজেকে সামলে বলে, বইয়ের মতো পাতা উল্টালে যদি নতুনের সূচনা হতো, তবে আমি সবার আগে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নিতাম। ইফরার কথা শেষ হওয়া মাত্রই এক হাতে তার চুলের গোছা চেপে ধরে আরাধ্য। দাঁতে দাঁত চেপে বলে, শোনো মেয়ে, কালো মাটি আছড়ে সাদা ফুলও মলিন হয়, ঠিক তেমনি নোংরা মানুষের কাছে এলে সাধু মানুষ পর্যন্ত কলঙ্কিত হয়। কিছুটা থেমে গাঢ় এক নিঃশ্বাস টেনে নেয় আরাধ্য। ইফরার চুলের গোছা ছেড়ে এগিয়ে যায় বিছানার দিকে। যেতে যেতে আবারও বলে, তোমায় পবিত্রতায় বেঁধেছি আমি, এ যেন তোমার 7 পুরুষের ভাগ্য। নয়তো এমন 1000টা মেয়ে আজকাল সস্তায় বাজারে কিনতে পাওয়া যায়। কেন এনেছি জানো? তোমার এই তেজরশ্মি আমার মন পুড়িয়েছে বলে। নয়তো ফারহান ফায়াজ আরাধ্য
সংসার করার ছেলে নয়। ধরে রেখেছেন কেন? ছেড়ে দিন। এত সস্তা জিনিসের নবাবের মুখ লাগানো উচিত নয়। মুক্তি দিন আমায়। এ কথায় কিছুটা মুচকি হেসে খাটের পাশেতে হেলান দেয় আরাধ্য। চোখ দুটো বুজে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ও তুমি এই জীবনেও পাবে না মেয়ে। যতদিন আমার অস্তিত্ব এই দুনিয়ায় থাকবে ততদিন তোমার মুক্তি নেই। তাহলে মরে যান, তবুও মুক্তি দিন আমায়। এবার যেন পুরো ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরাধ্য। তার কি কষ্ট হচ্ছে? প্রিয় মানুষের মুখে মৃত্যু কামনা শুনেই কি তার কষ্ট হচ্ছে? একদম নয়। পুরুষের কষ্ট থাকতে নেই। কষ্ট তো শুধু মেয়েদের হয়। এই যে একটু কিছু হলেই চোখের পানি ফেলিয়ে কেমন ফ্যাস ফ্যাস করে কাঁদে। আর্ধের আবার ওসব ইমোশন নেই। সে হাসি কিছুটা থামিয়ে বলে, মুক্তি। এতটুকু বলে আবারও হাসতে শুরু করে। বেশ অবাক হয় ইফরা। সে হাসির মতো কিছু বলছে বলে তার মনে পড়ছে না। হঠাৎ গর্জে ওঠে আরাধ্য। কিছু সময় আগের থেমে যাওয়া রাগটা আবারও বাড়তে শুরু করছে তার। আবারও শিকারী এক দৃষ্টিতে তাকিয়ে বলে, মুক্তি। এই শব্দটা মস্তিষ্কের ডিকশনারি থেকে চিরতরে মুছে ফেলো মেয়ে। এসেছো নিজের ইচ্ছেতে, তবে মুক্তি সে তো আমার ইচ্ছে। ইফরার চোখ ঝাপসা হয়ে আসে। কোনো মতে কান্না আটকে ভেজা তোয়ালে হাতে এগিয়ে যায় ব্যালকানিতে। নেতিয়ে পড়া শরীর, দু চোখ বুজে কিছু সময় নিশ্চুপ থাকে আরাধ্য। ভীষণ মাথা ধরেছে তার। জ্বর এসে আবারও হয়তো ঘিরে ধরেছে তাকে। ধীরে ধীরে খাটের পাশে ছেড়ে গায়ে এলিয়ে দেয় সে। তবে এই সুখ যেন সহ্য হয় না ইফরার। ভেজা তোয়ালে ব্যালকনিতে নেড়ে খাবার প্লেট হাতে এগিয়ে এসে দাঁড়ায় আরাধ্যের মাথার কাছে। কিছু সময় তাকিয়ে থেকে ডেকে ওঠে সে, খাবার এনেছি, উঠুন। অভিমানী এক চিকন স্বর কানে যেতেই ক্লান্ত শরীর টেনে টেনে উঠে বসে আরাধ্য। খাবার প্লেট আর গ্লাস হাতে ইফরা দাঁড়িয়ে আছে। সে ভুজোড়া কুঁচকে বলে, খাবার এনেছো বুঝলাম, তবে ওটা কি? নিজেকে শান্ত রেখেই তার ডান হাতে তাকায় ইফরা। তারপর দৃষ্টি উঠে বলে, দুধ এনেছি, খেয়ে নিন। ইফরার কথায় আরাধ্য কিছুটা দুষ্টু হেসে বলে, চুমুকে নাকি চেটে? ছোট ছোট চোখ করে আরাধ্যের মুখের পানে তাকায় ইফরা। সে তাকাতেই টুকুস করে চোখ টেপে লোকটা।